পরকীয়ার জের ধরে নিজের স্ত্রীকে রেস্টুরেন্টের তান্দুর চুলার আগুনে ভস্ম করে দেওয়ার ঘটনা বলবো আজ। Yes, that's all about the Tandoor murder case. News just coming in from the Supreme Court in New Delhi. Sushil Sharma, the man sentenced to death for murdering his wife Naina Sahni, has সালটা তখন 1995, 2 জুলাইয়ের ঘটনা বলছি। নায়না সাহানির স্বামী ছিল সুশীল শর্মা। নায়না সাহানি এবং সুশীল শর্মার মাঝখানে তাদের যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনটি খুব একটা সুখকর ছিল না। নায়না সাহানির ছোটবেলার বন্ধু ছিল মতলব করিম এবং সুশীল শর্মা মতলব করিমের সাথে নায়না সাহানির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে তথা পরকীয়া আছে বলে বিশ্বাস করত। 2রা জুলাইয়ের ঘটনা, নায়না সাহানি সে তখন তার পুরানো ছোটবেলার বন্ধু মতলব করিমের সাথে ফোন আলাপে ব্যস্ত। ঠিক তৎক্ষণাৎ ঘরের মধ্যে সুশীল শর্মার প্রবেশ এবং সুশীল শর্মা তখন দেখতে পায় যে নায়না সাহানি উচ্চ বাচ্চ স্বরে এবং প্রচন্ড উচ্চ স্বরে হাসাহাসি করতেছে এবং ফোনের অপর প্রান্তে কারোর সাথে কথাবার্তা বলতেছে। এবং সে যখন ভিতরে ঢুকলো তখন সে দেখলো যে নায়না সাহানির আশেপাশে অ্যালকোহল তথা মদের বোতল ছড়ানো ছিল না। ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি সুশীল শর্মার। সে তৎক্ষণাৎ নায়না সাহানির কাছ থেকে নাম্বারটি নেয় এবং রিডায়াল করে এবং রিডায়ালে অপর প্রান্ত থেকে মতলব করিম নামের যে লোক, সেই লোক ফোনটি ধরে এবং তখন মতলব করিমের সাথে সুশীল শর্মার খুবই উচ্চ স্বরে কথাবার্তা হয় এবং প্রচন্ড রাগ এবং জেরের কারণে সুশীল শর্মা কিন্তু নায়না সাহানিকে তার কাছে থাকা পিস্তল দিয়ে তৎক্ষণাৎ শুট করে এবং যাতে নায়না সাহানি সাথে সাথে স্পট ডেড হয়। হতবিহ্বল সুশীল শর্মা কোনো উপায়ন্তর না পেয়ে তার বাড়ির পাশে থাকা একটি রেস্টুরেন্টের কাছে যায় এবং রেস্টুরেন্টের ম্যানেজার কেশব কুমার, সে কেশব কুমারকে হাত করে এবং কেশব কুমারের সহায়তায় সে চেয়েছিল যে নায়না সাহানির বডিকে রেস্টুরেন্টের যে তান্দুর যে চুলাগুলো থাকে সে তান্দুর চুলার মধ্যে পুড়িয়ে লাশটাকে ছাই করে সমস্ত এভিডেন্স নিষ্পত্তি করে ফেলার। যেই কথা সেই কাজ। সুশীল শর্মা যথাক্রমে রেস্টুরেন্টে গেল এবং কেশব কুমারকে বিশাল অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে কেশব কুমারের সহায়তায় নায়না সাহানির লাশটিকে সে রেস্টুরেন্টের তান্দুর চুলার ভিতরে ঢুকানো হলো। এবং যেহেতু এটি একটি লাশ, সুতরাং লাশের মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো সেই ওয়াটার কন্টেন্ট সহ পুরো লাশটিকে জ্বালিয়ে দেওয়ার জন্য রেস্টুরেন্টের প্রচুর পরিমাণে লাকড়ি তার ব্যবহার করতে হয়। এত পরিমাণ লাকড়ি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়া আশেপাশে ছড়িয়ে যায় এবং সেই রেস্টুরেন্টের আশেপাশে যে পুলিশ চেকপোস্ট থাকে, সেই পুলিশের সন্দেহ হয় যে কোত্থেকে এত বেশি ধোঁয়া আসতেছে, চলো যেয়ে দেখি। তো পুলিশের একটা টিম যথাক্রমে সেই রেস্টুরেন্টের পাশে আসলো এবং সেখানে যথাক্রমে রেস্টুরেন্টের ম্যানেজার কেশব কুমার দাঁড়িয়ে ছিল যাতে বাহির থেকে রেস্টুরেন্টের ভেতরে কেউ ঢুকতে না পারে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ঠিক ওই টাইমেই বা ওই মোমেন্টেই কিন্তু পুলিশ এসে সেখানে হাজির এবং পুলিশ কেশব কুমারের কোনো কথা শুনতে রাজি নয়, সে একেবারেই নাছোড়বান্ধা এবং সে তখন কেশব কুমারকে সাথে নিয়ে রেস্টুরেন্টে সে তান্দুর চুলার পাশে যায় এবং সেখানে একটি মানুষের হাত দেখতে পায়, যেই হাতটি তান্দুর চুলার ভিতরে জ্বলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে আর কোনো এক্সকিউজ নয়, আর কোনো কথা নয়, সাথে সাথে পুলিশ কেশব কুমারকে গ্রেফতার করে, কিন্তু সুশীল শর্মা সামহাউ স্কেপ হয়ে যায়, মানে পালিয়ে যায় আর কি। পরবর্তীতে পুলিশ কেশব কুমারকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ ইন্টারোগেশন করে এবং ইন্টারোগেশনের মধ্যে কেশব কুমার বলে যে আমার কোনো দোষ নাই, আমাকে সুশীল শর্মা নামক একজন লোক একটা লাশ নিয়ে এসছে এবং অনেক অঙ্কের টাকা দেবে এই বিশ্বাসে আমাকে বলছে যে আমি যাতে লাশটাকে পুড়িয়ে দিই। তো ইন দ্য মিন টাইম পুলিশ সেই অর্ধ জ্বলন্ত যে লাশ, সেই অর্ধ জ্বলন্ত লাশটিকে নিয়ে অটোপসি করতে পাঠায় এবং অটোপসিতে ডিএনএ অ্যানালাইসিস করা হয় এবং ডিএনএ অ্যানালাইসিসের সময় জানা যায় যে ডিএনএ অ্যানালাইসিসের থেকে ভিকটিম সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় যে ভিকটিমটি আসলে সুশীল শর্মা নামক যে লোক, সে সুশীল শর্মার ওয়াইফ। এবং সুশীল শর্মা তখন যেহেতু পালিয়ে গিয়েছে, তো সুশীল শর্মাকে পুরো ন্যাশন ওয়াইড সার্চ করে বের করে নেওয়া হয়। সুশীল শর্মাকে পরবর্তীতে ব্যাঙ্গালোর থেকে ধরে ফেলা হয়। ইতোমধ্যে নায়নার ফার্স্ট অটোপসি কিন্তু শেষ হয়ে যায়। ফার্স্ট অটোপসি রিপোর্ট অনুযায়ী দ্য কজ অফ ডেথ ওয়াজ ডিউ টু বার্ন ইনজুরিজ, বাট বার্নের ধরন, পাশাপাশি একটা অর্ধ জ্বলন্ত লাশ, যেই লাশের এই পরিমাণ বার্ন হলে মারা যাওয়ার কথা না, পাশাপাশি সুশীল শর্মা অর্থাৎ তার হাজবেন্ডের পালিয়ে বেড়ানো, এই সমস্ত কিছু আসলে মানে এই কজ অফ ডেথটাকে
খুব বেশি শক্তভাবে প্রমাণ করে না যে তার মৃত্যু কি আগুনে পোড়ানোর জন্যই হয়েছে নাকি তাকে মেরে আগুনে পোড়ানো হয়েছে। এই জিনিসটা কিন্তু প্রপারলি ধারণা দেওয়া যাচ্ছে না, কারণ যদি যদি তার কজ অফ ডেথ বার্নের কারণে হইতো, তাহলে যেই পরিমাণ বার্ন হয়েছে সেই পরিমাণ বার্ন ইজ নট এনাফ টু কিল এ পারসন। এটা এনাফ না তাকে মারার জন্য। পাশাপাশি যদি নায়না সাহানির কজ অফ ডেথ অ্যাকচুয়াল বার্ন ইনজুরির জন্যই হয়, তাহলে তো সুশীল শর্মার কোনো এখানে দোষ নেই। তাহলে সুশীল শর্মা কেন পালিয়ে বেরোবেন? পাশাপাশি কেশব কুমারকে দিয়েই কেন বা সুশীল শর্মা একটি লাশ নিয়ে যাবেন যে লাশটাকে পোড়াইতে হবে? তার মানে বোঝা যাচ্ছে যে কজ অফ ডেথ ওয়াজ বার্ন ইনজুরিস, এইটা না। তার মানে কোনোভাবে পুলিশ এবং কোর্ট এই অটোপসি রিপোর্টের উপর রিলাই করতে পারতেছে না। পরবর্তীতে লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি সেকেন্ড অটোপসির অর্ডার করেন এবং তার এই সেকেন্ড অটোপসি অর্থাৎ নায়না সাহানির ডেড বডির সেকেন্ড অটোপসিটি ডক্টর তীর্থ দাস দগরার আন্ডারে পরিচালিত হয় এবং তখন ডক্টর তীর্থ দাস দগরা তার মেটিকুলাস এক্সামিনেশনের পর নায়না সাহানির বডি থেকে হেড এবং নেক রিজন থেকে বুলেট অর্থাৎ গানশট ইনজুরি যে হয়েছে, এবং শুধু গানশট ইনজুরি না, বুলেট পর্যন্ত তিনি যখন সেখান থেকে পেয়ে গিয়েছেন। তো যখন এই মেটিকুলাস এক্সামিনেশনের পর সেকেন্ড অটোপসিতে মাথা এবং ঘাড় অঞ্চল থেকে বুলেট পাওয়া গেল, তখন পুরোপুরি জিনিসটি ক্লিয়ার হয়ে যায় যে আসলে তার কজ অফ ডেথ ওয়াজ গানশট ইনজুরি। তাকে গানশট ইনজুরি করা হয়েছিল এবং গানশট ইনজুরি করার পর সে যখন মারা গেছে, তার লাশটাকে এবং তার সমস্ত এভিডেন্সটাকে নষ্ট করে ফেলার জন্যই সেই তান্দুর যে কিচেন আছে, সেই তান্দুর কিচেনের যে চুলা, সেই চুলাতে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে মানুষের ডেড বডি বা মানুষের বডিকে যদি আগুনে পোড়ানো হয়, তাহলে আমাদের বডির বোনস এবং টিথ, যেটা সবচেয়ে শক্ত অংশ এবং ক্যালসিয়াম সল্ট দিয়ে তৈরি, সেটাকে কিন্তু নর্মাল কোনো ফায়ার দিয়ে সেটার এভিডেন্সকে নিষ্পত্তি করে ফেলা যায় না। তো ফরেন্সিক এক্সপার্টটা সেই সুযোগটাই কাজে লাগান। তারা সেখান থেকে বোনস এবং টিথ নিয়ে তার থেকে ডিএনএ স্যাম্পলিং করে ভিকটিম সম্পর্কে ধারণা ট্রাই করেন এবং সেটাই কিন্তু নায়না সাহানির যে ডেড বডি, সেই ডেড বডি আইডেন্টিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে যখন অটোপসি রিপোর্ট যারা করেছেন অথবা পুলিশ অথবা কোর্ট, তাদের কাছে মনে হয়েছে যে এই অটোপসি রিপোর্টটি কারেক্ট না। কারণ যদি কোনো একটা মানুষের বার্ন হয়, তাহলে বার্ন কিন্তু দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে অ্যান্টিমর্টেম বার্ন, একটা হচ্ছে পোস্টমর্টেম বার্ন। অ্যান্টিমর্টেম বার্ন কোনটা? অ্যান্টিমর্টেম বার্ন হচ্ছে সেই বার্নটাই যেই বার্নটা একটা জীবিত মানুষের শরীরে হবে, বা জীবিত মানুষের শরীরে বার্ন হলে যে সাইন সিমটমস গুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যান্টিমর্টেম বার্ন। আর একটা মৃত মানুষ, তাকে মারার পরে যদি তাকে আগুন দিয়ে দেওয়া হয়, তখন তার বডিতে যে বার্ন হয় সেই বার্নটাকে বলা হয় পোস্টমর্টেম বার্ন। তো অ্যান্টিমর্টেম বার্ন এবং পোস্টমর্টেম বার্নকে দুইটাকে আলাদা করার জন্য ফরেনসিক এক্সপার্টরা খুব ইজিলি সেটা করতে পারেন। তো আমি যদি আপনাকে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে। ধরেন অ্যান্টিমর্টেম বার্ন, ধরেন আমি এখন জীবিত আছি, আমার এখানে যদি এখন আগুন লেগে যায়, তাহলে আমার এখানে কি হবে? একদম সিম্পলি বললে ব্লিস্টারিং হবে। ব্লিস্টারিং মানে হচ্ছে এখানে পানি জমে জায়গাটা ফুলে যাবে, অনেক ফোসকা যেটাকে বলে, ফোসকা পড়ে যাবে। এবং ফোসকার ভিতরে যে পানি থাকে, সেই পানি নিয়ে যদি রিসার্চ করা হয়, তাহলে সেই পানিতে হাই প্রোটিন কনসেন্ট্রেশন পাওয়া যাবে এবং সল্ট কনসেন্ট্রেশন অলসো। কারণ আমার এই অংশ তো জীবিত, তো জীবিত অংশের থেকে প্রোটিনগুলো রিলিজ হবে, সেই রিলিজ প্রোটিনগুলো সেই ফ্লুইডের মধ্যে বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই অ্যান্টিমর্টেম যে বার্ন হবে, সেই অ্যান্টিমর্টেম বার্নের ব্লিস্টারটাও বেশি হয় এবং ব্লিস্টারের প্রোটিন এবং সল্ট কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। কিন্তু পোস্টমর্টেম বার্নে যেহেতু সেলগুলো অলরেডি ডেড, সেখান থেকে সেই হিউজ অ্যামাউন্টের প্রোটিন আসে না, সল্টও আসে না, যার কারণে বড় অ্যামাউন্টের কোনো ব্লিস্টারও তৈরি হয় না। আবার সেই ব্লিস্টারের মধ্যে প্রোটিন এবং সল্ট কনসেন্ট্রেশন হয়তো সিগনিফিকেন্ট অ্যামাউন্টটা থাকে না। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে ইনহেলেশন বার্ন। ধরেন একটা মানুষ যদি বেঁচে থাকে, তাকে যখন পোড়ানো হবে, তখন সেখান থেকে তার বডিতে আগুন লেগে গেছে, সেই আগুন থেকে যে ধোঁয়া আসবে, সেই ধোঁয়াগুলো সে ইনহেল করে। তো ধোঁয়াগুলো ইনহেল করলে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন ল্যারিংস, তারপরে ট্রাকিয়াল, আপার পার্ট, ভোকাল কর্ড, এই সমস্ত অংশগুলা নষ্ট হয়ে যায় বা বার্ন আপ হয়ে যায়। এগুলোকে বলা হয় ইনহেলেশন বার্ন। এই ইনহেলেশন বার্নের সাইন সিমটমস থাকবে যদি পেশেন্ট বা যদি মানুষটাকে জীবিত অবস্থায় আগুন দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি তাকে মেরে ফেলার পর আগুন দেওয়া হয়, তখন তো তার কোনো রেসপিরেশন নাই, তখন তো সে ইনহেল করেই নেই। তো ইনহেল না করলে তখন সেই ইনহেলেশন বার্নের কোনো সাইন সিমটমস সাধারণত পোস্টমর্টেম বার্নের ক্ষেত্রে পাওয়া যায় না। তো এইভাবে যখন তারা ডিস্টিংগুইশ করতে পারলো যে এটা আসলে অ্যান্টিমর্টেম বার্নের পক্ষে যাচ্ছে না, তার মানে তাকে জীবিত অবস্থায় তার বডিতে আগুন হয়তো লাগে নেই, সেটাকে প্রুভ করার জন্য আবার লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি তারা আবার সেকেন্ড অটোপসির অর্ডার করে এবং সেকেন্ড অটোপসিতে মেটিকুলাস এক্সামিনেশনের পর তখন হচ্ছে তার হেড এবং নেক রিজন থেকে বুলেট পাওয়া যায়, যেটা
এই পুরো জিনিসটাকে সামারাইজ করে ফেলে। যাই হোক, পরবর্তীতে ইন্ডিয়ার বিভিন্ন কোর্ট এই সুশীল শর্মার এগেনস্টে ডেথ সেন্টেন্স ভার্ডিক্ট করে। পরবর্তীতে সুশীল শর্মা আরো উচ্চ আদালতে আপিল করার পর এবং বিভিন্ন রিসার্চ এবং অ্যানালিসিস করার পর সুশীল শর্মার ডেথ সেন্টেন্সকে লাইফ লং ইমপ্রিজনমেন্টে কনভার্ট করে। এবং তাদের সেই বিষয়ে যুক্তি ছিল এইটা যে সুশীল শর্মার প্রিভিয়াস কোনো সিগনিফিকেন্ট ক্রিমিনাল হিস্ট্রি ছিল না, পাশাপাশি নায়না সাহানি তিনি যে কাজটি করেছেন সেই কাজটিও কিন্তু সোসাইটির পক্ষে একটা খুবই গর্হিত কাজ। এই জন্য সুশীল শর্মাকে ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 23 বছর ইমপ্রিজনমেন্টের পর সুশীল শর্মা মুক্তি পান। তো এটি ছিল ফরেনসিক মেডিসিনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যেই যুগান্তকারী ঘটনার মধ্যে আসলে ডিএনএ স্যাম্পলিং, ইম্পর্টেন্স অফ সেকেন্ড অটোপসি এবং মেটিকুলাস এক্সামিনেশন, যে একটা ডেড বডি আমি পাইলাম খালি কোনো মতো অটোপসি করে ছেড়ে দিলাম না, খুবই ইম্পর্টেন্সের সাথে ফরেনসিক এক্সামিনেশন করলে যে আসামিকে ধরতে পারা যায় তার একটা যুগান্তকারী ঘটনা হিসাবে ইতিহাসে রয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ এরকম যদি আমি আরো কোনো সিগনিফিকেন্ট খুবই ইন্টারেস্টিং কোনো ঘটনা পাই, আমি আবার ইনশাল্লাহ আপনাদের সবাইকে তা জানাবো বা শেয়ার করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, উদ্যম একাডেমিক ক্যারিয়ার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।